দিতে পারে যে আমরা ওয়েল ট্রেন। যেমনটা কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হলো। এখন যদিও যুদ্ধ বিরতি চলছে। শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। ইন্ডিয়া যে পাকিস্তানে হামলা করলো বা পাকিস্তান যে পাল্টা হামলা করলো, এটা কি মনে হয় যে ওরা সারা বছর চুপচাপ বসেছিল আর হঠাৎ করে ইন্ডিয়া হামলা করছে এর জন্য পাকিস্তান ফিরতি দিয়েছে? তাদেরও প্রস্তুতি ছিল যদি কোনো সময়, নট অনলি ইন্ডিয়া, যদি পাশাপাশি অন্য কোনো দেশের সাথেও যদি কোনো সময় যুদ্ধ বাঁধে, তারাও যেন মোকাবেলা করতে পারে। তো তাদের বিভিন্ন প্রযুক্তিগত ডেভেলপমেন্ট বলেন, বিভিন্ন ট্রেনিং এর নতুন নতুন মিসাইল, নতুন নতুন যুদ্ধ বিমান ইন্ট্রোডিউস করা থেকে শুরু করে ট্রেনিং করা। শুধু একটা বিমান তো বাইরে থেকে কিনে নিয়ে আসলে হয় না, বিমানটা চালানো লাগে। সেটা কত সূক্ষ্মভাবে কাজগুলো করে একটু খেয়াল করেছেন কি? ড্রোন যাচ্ছে, ড্রোনে আবার ফিরতি হামলা করে ড্রোনটাকে নষ্ট করে দিচ্ছে। একটা যুদ্ধ বিমান অ্যাটাকে যাচ্ছে, ওটাকে আবার মানে মাটিতে নামানোর জন্য যে ব্যবস্থা, ভূপাতিত করার যে ব্যবস্থা, কত প্রযুক্তি এগিয়ে গিয়েছে। এটার কারণ কি? বিকজ অফ টেকনোলজি অ্যান্ড প্রপার ট্রেনিং। আপনার যদি প্রপার ট্রেনিং না থাকে তাহলে দেখবেন পাকিস্তান ইন্ডিয়াতে মিসাইল মারছে, পড়ছে বাংলাদেশ বা পাশের কোনো দেশে। ইন্ডিয়াও সেম ওয়েতে পাকিস্তানের দিকে করছে, মানে লক্ষ্য চ্যুত হয়ে অন্য দেশে আঘাত আনতে পারে। বাট ওদের প্রপার ট্রেনিংটা কেমন খেয়াল করেছেন? যার কারণে স্পেসিফিক যেখানে টার্গেট করা হয় ঠিক সেখানে, যেখানে টার্গেট করা হয় ঠিক সেই জায়গাতেই যায়। আর যাদের আরো ভালো ক্ষমতা ঢাল আছে তারা তো ওগুলাকে আরো নিষ্ক্রিয় করার চেষ্টা করে। যার যার বর্ডার লাইন, প্রত্যেকটা দেশের বর্ডার লাইন ক্রস করলেই বা আশেপাশে আসলেই তাদের সিগন্যাল চলে যায় অটোমেটিক, রাডার বা অন্যান্য ইসের মাধ্যমে। তো কেন বলছি কথাগুলা? বিকজ অফ ট্রেনিং। তো আমাদের মার্চিং এন্ড ড্রিলের যে ব্যাপারটা, প্যারেড এর যে ব্যাপারটা, এইগুলা সারা বছর রাডারের মাধ্যমে এই যুদ্ধ বিমানগুলা কিভাবে রাডার ফাঁকি দেয়? মানে এক দেশের যুদ্ধ বিমান আরেক দেশের রাডার কিভাবে ফাঁকি দেয়? এটার জন্য কি ওরা অন্য কোনো টেকনোলজি ইউজ করে? অবশ্যই অনেক অনেক টেকনোলজি ইউজ করে। সেগুলো তো আমাদের সিম্পল ব্রেনে আসলে এই মানে ঢোকানো খুবই কঠিন। এগুলোর জন্য স্পেসিফিক আর কত প্রযুক্তি আসছে। যদি আমরা একটু চিন্তা করে দেখি, খুব আগের সময়ে কি ছিল, আগে আগে যদি আগের আমলে চিন্তা করেন, যেটা এখনো আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় চলে। আপনারা যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া থাকেন তাহলে হয়তো বা জানতে পারবেন। এখনো ঢাল বা ওই যে ধনুক, এই টাইপের যন্ত্রপাতি নিয়ে এখনো গ্রামে গ্রামে মানে ঝগড়া লাগে, তাই না? ব্রাহ্মণবাড়িয়া আমরা যেটা দেখি সোশ্যাল মিডিয়ায়, সরাসরি দেখার সুযোগ হয়নি, বাট সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি, আগেও এই সিস্টেমটা ছিল। ঢাল নিয়ে যুদ্ধ করি, তীর বা ধনুক এই টাইপের বা বল্লম টাইপের জিনিস নিয়ে আঘাত করত, ঢাল দিয়ে ওটাকে সেভ করত। এখন কি কেউ গুলি করলে কি সেটা ঢাল দিয়ে সেভ করার মতো আছে? সো এখন যুদ্ধ বিমান থেকে আলাদা ফাইটার যে প্লেন গুলা কাজ করে, ফাইটার প্লেন থেকে বিভিন্ন যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এখন যে প্রযুক্তির মাধ্যমে যেটা করে, ওই প্লেনটাকেই ধ্বংস করার চেষ্টা করে, ওই প্লেনটাকেই ধ্বংস করার চেষ্টা করে। ওই প্লেনটাকে ধ্বংস করে হয় আকাশে অথবা কোনো সাগরে ওটা ট্র্যাক চেঞ্জ করে দেয়। যখন আমাদের বাংলাদেশের যে প্রত্যেকটা দেশের আকাশ সীমা আছে, তো যখন প্রত্যেকটা আকাশ সীমায় আমার দেশের যে আকাশ সীমা, এই আকাশ সীমার পাহারার দায়িত্বে কারা আছে? বাংলাদেশ এয়ারফোর্স। তো আমাদের আকাশ সীমাটা এমন ভাবে ওদের আন্ডারে রয়েছে যাতে করে বাংলাদেশের আকাশ সীমাতে অন্য কোনো বিমান যদি উইদাউট রেজিস্টার ছাড়া, যেমন ডেইলি তো বিভিন্ন দেশে বিভিন্ন ফ্লাইট যাচ্ছে, বাট অন্য কোনো বিমানের যদি এন্ট্রি হয় তখন তারা বুঝতে পারবে। মানে আমাদের দেশে ওই প্রযুক্তি আছে, বাট সঠিক ব্যবহার হয় কিনা জানি না, বাট অন্য দেশে এটা হয় যে তারা বুঝতে পারবে যে তাদের আকাশ সীমায় বহিরাগত কোনো কিছু প্রবেশ করেছে। ইভেন নদীতেও অনেক জায়গাতে, যেমন আপনি যদি কক্সবাজার বা কুয়াকাটাতে যান, ওখানে তো ডিরেক্ট এটা বঙ্গোপসাগর
সমুদ্রের সাথে কানেকশন। শুধু কি বঙ্গোপসাগর, আপনার যদি পৃথিবীর মানচিত্রটা দেখেন ওখানে কি মানে বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়া বা অন্যান্য দেশের সাথেও ওটার কানেকশন আছে ওই সমুদ্রের। যদি কেউ নদীপথেও কানেকশন ক্রস করে, সব জায়গাতে দেখবেন আপনার নদীপথে যদি কখনো নোম্যাস ল্যান্ডে গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার নদীপথে নোম্যাস ল্যান্ডেও গিয়েছি। ওই জায়গাতে ম্যাপে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওই জায়গাতে আলাদা ম্যাপের আলাদা রেশিও করা থাকে কোনটা কোন দেশের আন্ডারে। তো যখনই আমি ওই বর্ডারটাকে ক্রস করব বা বর্ডারের কাছে থাকবো তখন ওদের কাছে অটোমেটিক সিগন্যাল চলে যাবে রাডার বা আদার্স যে প্রযুক্তি এটার মাধ্যমে। ঠিক আছে, অনেক বাইরের জিনিস আলোচনা হচ্ছে, অনেকে বোরিংও হতে পারেন। সো আমরা একটু এগিয়ে যাই। এখন স্কোয়াড ড্রিল আরো বেশি ক্লিয়ার হব আমরা স্টেপ বাই স্টেপ। একটু খেয়াল করেন স্কোয়াড ড্রিলের প্রকারভেদ। স্কোয়াড ড্রিল যে ড্রিল নিয়ে কথা বলছি, এই স্কোয়াড ড্রিলটা, স্কোয়াড কি জিনিস? স্কোয়াড হচ্ছে একটা গ্রুপ, একটা টিম, বুঝতে পেরেছেন? হতে পারে 10 জনের, হতে পারে 5 জনের, হতে পারে 50 জন বা 100 জনের। স্কোয়াড হচ্ছে যেমন বাংলাদেশে এই যে ডগ স্কোয়াড কাজ করে, আপনারা ডিফেন্সের যেটা আছে ডগ স্কোয়াড, সাভার ডেইরি ফার্মে যদি কেউ কখনো গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন ওখানে বাংলাদেশের অপারেশনের জন্য যতগুলা মানে কুকুর আমরা আমাদের যে র্যাব বা আর্মি বা অন্যান্য বাহিনীর স্পেশাল ফোর্সের যেই কুকুর বা ঘোড়া এই টাইপেরই ব্যবহার করে, ওখানে সাভার ডেইরি ফার্মে আছে। আমার একবার সুযোগ হয়েছে, তো ওখানে গেলে আপনি দেখবেন এক একটা কুকুর এক এক দিকে পারদর্শী। কেউ আগুনের মধ্যে থেকে মানুষকে সেভ করে নিয়ে আসবে, কেউ মাটির নিচে যত নিচে হোক না কেন যদি কোনো ক্ষত বা মানুষের লাশ বা পচা গলা লাশ থাকে সেটা ডিটেক্ট করতে পারবে, সে বুঝতে পারবে। এমন কিছু কুকুর আছে যারা মাইন মাইন বা যদি কোনো অস্ত্র, সেটা হতে পারে বোমা বা আদার্স কোনো অস্ত্র মাটির নিচে পোতা থাকে বা কোনো মানুষের কাছে থাকে, সে ফাইন্ড আউট করবে। আমরা গিয়েছি, বলছে স্যার এখানে মানে যারা যেসব কুকুর ওদের তো মানুষই ট্রেনিং করায়, ওরা আবার বেতন পায়, বুঝতে পেরেছেন? অফিসারদের মতো বেতন পায়। বিভিন্ন দেশ থেকে এই কুকুরগুলাকে বিভিন্ন দেশে আজহার আলী, আপনি কি হ্যালো আজহার আলী শুনতে পাচ্ছেন? আজহার আলী আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, মিউট করে রাখেন। যখন কেউই ঢুকবেন আগেই মিউট করে পরে জয়েন করবেন। ক্যামেরা অফ করে রাখবেন, সাথে সাথে মিউট করে রাখবেন। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তো যেটা উদাহরণ হিসেবে দিচ্ছিলাম, ওই যে ডগ স্কোয়াড বা ওখানে ঘোড়ার যে স্কোয়াড গুলো আছে, কুকুরের বিভিন্ন এক এক কুকুরকে এক এক ভাবে ট্রেনিং করানো। কেউ বোমা বা অস্ত্র যদি থাকে যেখানেই থাকুক না কেন তার এরিয়ার মধ্যে সে খুঁজে বের করবে। দেখবেন যখন ভিআইপি কোনো প্রোগ্রাম হয়, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রাম হয়, সেখানে আগে থেকেই র্যাব, ডিজিএফআই, এসএসএফ, এনএসআই থেকে শুরু করে বিভিন্ন বাহিনী কিন্তু যায় স্পেশাল ফোর্সের। ওখানে বিভিন্ন এই কুকুর গুলাকে নিয়ে দেখবেন যে ঘুরায়, যে আশেপাশে কোনো ই থাকে কিনা, মাইন থাকে কিনা, আশেপাশে কোনো ইলিগাল কোনো ই থাকে কিনা, যেটা ওরা বুঝতে পারে। তো এরকম ওদেরকেও আবার বেতন দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে ওরা বিভিন্ন দেশে অপারেশনে যায়, যেমন ডিফেন্স থেকে বিভিন্ন দেশে মিশনে যায় না, ওরা ওই কুকুরগুলো মিশনে যায়। তো ওদেরকেও আবার অফিসারদের মতো বেতন পে করে। এখন ওই বেতন ওদের টাকাটা কে নেয়? ওই যে দেশের কুকুর বা যারা ধরেন বাংলাদেশ থেকে 5টা কুকুর গিয়েছে অপারেশনে ওই স্পেসিফিক ইসের জন্য, সো ওদেরকে পে করবে ওই টাকাটা। ওদের একটা গভর্নমেন্ট ফান্ড আছে বাংলাদেশ সরকারের, সেখানে ওই টাকাটা ওদের স্যালারিটা পাবে। খুবই মজার ব্যাপার। যাই হোক, আমরা একটু দেখি। অপ্রাসঙ্গিক অনেক কিছু আলোচনা করেছি। স্কোয়াড ড্রিল এর প্রকারভেদ মূলত 3 প্রকার স্কোয়াড ড্রিল: স্ট্যাটিক, মার্চিং ড্রিল এন্ড ব্যাটল ড্রিল।
তিন প্রকার স্কোয়াড ড্রিল। নাম্বার 1 স্ট্যাটিক, নাম্বার 2 মার্চিং, আর নাম্বার 3 ব্যাটল। স্ট্যাটিক ড্রিলটা কি আমরা একটু দেখি। এই ধরনের ড্রিল যেখানে স্কোয়াড সদস্যরা একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে বিভিন্ন আদেশ পালন করে, উদাহরণস্বরূপ সাজানো, রিপোর্ট করা, স্যালুট দেওয়া ইত্যাদি। যদি আপনারা ডিফেন্সের ট্রেনিং গুলো দেখে থাকেন বা বিএনসিসি বা স্কাউটের সাথে কেউ সম্পৃক্ত থাকেন, খেয়াল করবেন শুরুতে যেটা হয়, শুরুতে সবাই এসে একটা জায়গাতে লাইন আপ করে। ধরেন আমাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস, বা যদি আমি থিওরি ক্লাসের এক্সাম্পল দিই, ধরেন আপনি স্কুল কলেজে ক্লাস নিচ্ছেন, আপনার স্টুডেন্টরা কোথায় যাবে? ওই স্পেসিফিক ক্লাসে সবাই উপস্থিত হয়। আমরা যেটা করি নাম প্রেজেন্ট করি, রাইট? সো মাঠে যখন আমাদের কোনো ক্লাস হয় তখন আমরা রিপোর্ট করি কোথায়? ক্লাসরুমটা কাউন্ট হয় আমাদের মাঠ। তো মাঠে আমরা সবাই কি করি? লাইন আপ করি, সবাইকে এলোমেলো যে যার মতো ঘোরাঘুরি করি বাজারের মতো। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা কি করি? একটা স্পেসিফিক জায়গাতে সবাই রিপোর্ট করি। এখন যদি বলা হয় যে আমাদের মাঠে একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে বিকাল 3টার সময়, তো সবাই 3টার আগে ওখানে পৌঁছে যাবেন। টিচার যাওয়ার পরে কি করবে? সবাইকে লাইন আপ করাবে, তাই না? সবাইকে লাইন আপ করাবে, কতজন প্রেজেন্ট আসছে সেটা আইডেন্টিফাই করবে, কেউ অসুস্থ আছে কিনা আইডেন্টিফাই করবে, টিচারের যে অ্যাক্টিভিটিস বা যে কাজ, এভাবেই কিন্তু ক্লাসটা শুরু করে। সো এই স্ট্যাটিক ড্রিলটা কাইন্ড অফ ওরকম। ওখানে কি করা হয়? ওখানে ওই যে স্কোয়াডের যারা সদস্য, বলছিলাম স্কোয়াড হচ্ছে একটা দল, একটা গ্রুপ বা একটা টিম। ওই টিমের যারা সদস্য আছে, বিভিন্ন স্কোয়াড থাকতে পারে, হতে পারে ধরেন 200 জনকে একসাথে দাঁড় করিয়ে ট্রেনিং করাইলে যতটা ইফেক্টিভ হবে, তার চেয়ে 200 জনকে ভাগ করে করে যদি 10টা গ্রুপে বা 20টা গ্রুপে ভাগ করে করে যদি ট্রেনিং করানো হয়, আরো বেশি ইফেক্টিভ হবে, তাই না? তো যত ছোট টিম হবে তত কিন্তু ট্রেনিং করাতে সুবিধা হবে, তারা ক্লিয়ার দেখতে পাবে, ক্লিয়ার শুনতে পাবে কথাগুলো, ডেমনস্ট্রেশন গুলো প্রপার মেনটেন করতে পারবে। সো যেই কারণে এই লাইন ধরে সাজানো, সেটা লাইন বা ফাইল যেটাই বলেন না কেন, সবাইকে রিপোর্ট করা। রিপোর্ট করা মিন্স অ্যাটেন্ডেন্স নেওয়া, যে কতজন এই গ্রুপে ছিল, 1 থেকে 10 রোল পর্যন্ত এই গ্রুপে ছিল, বা ক্যাডেট নাম্বার হতে পারে, বা কোনো একটা সিম্বলের মাধ্যমে। আপনারা ক্লাসে এখানে আপনারা আছেন 30 জনের উপরে, এখানে 30 জনের উপরে ক্লাসে আছেন। এখন 30 জনের অ্যাটেন্ডেন্স নেওয়া, সুন্দর করে লাইন আপ করানো, যাতে করে এমন ভাবে লাইন আপ করা যাতে করে তারা শুনতে পায়, সব কিছু দেখতে পায়। তারপরে স্যালুট দেওয়া, এই বেসিক যে ড্রিলস, অ্যাটেনশন বা সাবধান হওয়া, তারপরে আরামে দাঁড়ানো, তারপর লাইনগুলো সুন্দর করে সাজানো, এইগুলো হচ্ছে স্ট্যাটিক ড্রিল। স্ট্যাটিক ড্রিল হচ্ছে কাইন্ড অফ একটা ফরমেশন, যেখানে মানে সিম্পল যে জিনিসগুলা, স্টার্টিং যে জিনিসগুলা ড্রিলের অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আমরা একটু দেখি পরেরটা কি বলা হয়, মার্চিং ড্রিল। মার্চিং ড্রিলটা কি? মার্চিং বলতেই বুঝবেন যে এটা কিছু একটা করতে হবে, এবং এটা মার্চিংটা মূলত বোঝায় যে সামনে বা কোনো দিকে এগিয়ে যাওয়া, চলা, মার্চ করা। যেমন যেমন মার্চ ফরওয়ার্ড বা ফরওয়ার্ড মার্চ, তারপরে লেফট টার্ন, রাইট টার্ন, অ্যাবাউট টার্ন, এরকম বিভিন্ন আছে। দেখেন এখানে স্কোয়াড সদস্যরা বিভিন্ন আদেশের মাধ্যমে নির্দিষ্ট দিক বা পথে মার্চ করে। কিভাবে মার্চ করে? আগে যেটা স্ট্যাটিক বলছিলাম, ওখানে জায়গায় দাঁড়িয়ে কিছু অ্যাক্টিভিটিস করে, ঠিক আছে? জায়গা দাঁড়িয়ে তাদেরকে লাইন ফাইলগুলো সুন্দর করে সাজানো, সাবধান করানো, আরামে দাঁড় করানো। এরপরে আমরা সাবধান এবং আরামে এটা তো বুঝি, তাই না? অ্যাসেম্বলি রিসে আমরা পড়েছিলাম সাবধান আর আরামে দাঁড়ানো, আমরা কি বুঝি এটা? জি স্যার। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যখন হবে, আমরা এটার উপরে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, তখন আমরা ইনশাআল্লাহ আরো ভালো জানতে পারবো। আমরা খেয়াল করি মার্চিং ড্রিলটা কি? মার্চিং ড্রিলটা স্কোয়াডের সদস্যরা ওই গ্রুপে যারা থাকে তারা বিভিন্ন দিকে মার্চ করবে, মুভ করবে, বাট একটা স্পেসিফিক ওয়েতে, সবাই একই রকম ভাবে। যেমন ফরওয়ার্ড মার্চ, ফরওয়ার্ড মার্চটা হচ্ছে সামনের দিকে আপনার চলা, বুঝতে পেরেছেন? সামনের দিকে চলা। এরপরে লেফট টার্ন, লেফট টার্ন হচ্ছে বামে ঘোরা, রাইট টার্ন মানে ডানে ঘোরা,
অ্যাবাউট টার্ন এখানে যদিও নাই, উদাহরণস্বরূপ 2-3টা দেওয়া আছে, বাট অ্যাবাউট টার্ন হচ্ছে উল্টা ঘোরা, ঠিক আছে। এরপরে আরো আছে 1 স্টেপ ফরওয়ার্ড, 1 কদম সামনে চলা, 1 স্টেপ ব্যাকওয়ার্ড, 1 কদম পেছিয়ে চলা, হ্যাঁ, এরকম। সো এই টাইপের যে অ্যাক্টিভিটিস গুলো সবাই দলের সদস্যরা সবাই একই অ্যাক্টিভিটিস করবে উইথ দ্য কমান্ডের সাথে সাথে। কে কমান্ড দিবে? ওই গ্রুপের একজন কমান্ড দিবে। ধরেন দল সাবধান হবে, সাবধান, সবাই সাবধান হবে, দল আরামে দাঁড়াবে। ইভেন ঠিক একই ভাবে কমান্ড দিতে থাকবে দল, ওরা নরমালি যেটা বলে 3 সারিতে দাঁড়ায়, সো ডিফেন্সের 3 সারিতে সামনে চলবে, জলদি চল, এরকম ভাবে কমান্ড দেয়। সো তখন ওরা একটা স্পেসিফিক মার্চিং এর মাধ্যমে তারা ওটা করে, মার্চ করতে শুরু করে। এরপরে যদি কমান্ড দেয় দল ডানে ঘুর, বাট এই যে স্পেসিফিক যে টার্মগুলা ইউজ করছি কমান্ড, এগুলা হচ্ছে কমান্ড। এই কমান্ড গুলা একটা রাইট ওয়েতে করার সিস্টেম আছে। এখন কিভাবে করে সেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে জানতে পারবো। সেই মার্চিং ড্রিলটা। এখন ব্যাটল ড্রিলটা কি? ব্যাটল ড্রিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা মূলত যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়। ব্যাটল ড্রিল যুদ্ধ ধরেন কোন একটা যুদ্ধক্ষেত্রে বা কোনো অপারেশন মূলত অপারেশন রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস, ধরেন হতে পারে সুন্দরবনে একটা জলদস্যুদের গ্যাং আছে, একটা আস্তানা আছে, বা বনদস্যুদের একটা আস্তানা আছে। সেই আস্তানায় ধরেন র্যাবের একটা বা যৌথ বাহিনীর একটা অ্যাটাক করবে, অপারেশন করবে। এখন তারা কি র্যান্ডমলি যে ওখানে গুলি করবে বা বোমা ফাটাবে বা এরকম কিছু করে ফেলবে? একটু রেসপন্স করবে? জানি না স্যার। কিছুই না, তারা একটা স্পেসিফিক ওয়েতে যাবে, একটা ফরমেশন মেনটেন করে যাবে, যাতে করে তারা শত্রুকে সুন্দরভাবে মোকাবেলা করতে পারে। আপনারা যদি কেউ সিআইডি, যে ইন্ডিয়ান যেটা সিআইডি এই টাইপের কোন দেখে থাকেন, তাহলে কিছুটা আশ পাবেন ওখানে যখন ওই যে ইসের অফিসাররা কিন্তু ওভাবে কোন শত্রুকে অ্যাটাক করে, তখন কিভাবে স্টেপ বাই স্টেপ যায়, অস্ত্র নিয়ে, যে তারা গানগুলা নিয়ে কিভাবে মুভ করে, যাতে করে নিজেরা সেফ থাকে এবং শত্রুকেও প্রতিহত করতে পারে। তো ব্যাটল ড্রিলটা কাইন্ড অফ ওরকম। এখানে স্কোয়াড সদস্যরা যুদ্ধ কৌশল বা টেকনিক ব্যবহার করে, যেমন অ্যাম্বুশ, পেট্রোলিং, রেড, এগুলা বিভিন্ন ফরমেশন, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ফরমেশন। এসব ড্রিলের মাধ্যমে স্কোয়াড সদস্যদের মধ্যে শৃঙ্খলা, কৌশলগত দক্ষতা ও দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। মানে কি, এই আমরা যখন আরো একটু নিচে যাব, ফরমেশন গুলা দেখবো, তখন আরো ক্লিয়ার হবে। যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়, সবাই কিন্তু র্যান্ডমলি গুলি করতে থাকে না, ওরা তার কমান্ডারের কি করে, কমান্ডকে ফলো করে, বিভিন্ন ফরমেশন তৈরি করে, যে কোন ফরমেশনে ওই অপোনেন্ট টিমটা কিভাবে আছে এটা তারা জানার চেষ্টা করে, যে ওই দলটা সম্পর্কে তারা অ্যানালাইসিস করে, ওই দলের অবস্থান কেমন সেটার উপর ভিত্তি করে তারা কি করে, ওই যে বিভিন্ন ফরমেশন তৈরি করে। তারা বিভিন্ন ফরমেশনে যায়, এটা হতে পারে ট্রায়াঙ্গেল ফরমেশন অথবা সার্কেল ফরমেশন, বিভিন্ন ফরমেশন থাকে। তো এই ফরমেশন অনুযায়ী তারা কিন্তু অ্যাটাক করে, যুদ্ধক্ষেত্রে বলেন বা কোনো অপারেশনাল কাজে বলেন। ধরেন কোন যেটা বলছিলাম বনদস্যু বা জলদস্যুর একটা আস্তানা, সেখানে অ্যাটাক দিতে গেলে এক সাইড দিয়ে কিন্তু তারা ঘিরতে পারবে না। অনেক সময় নিউজে আপনারা দেখবেন যে ওরা যেটা করে, আস্তে আস্তে ওই আস্তানার চারপাশে দখল করে ফেলে। আর এমন সময় ওরা অ্যাটাক করে যে সময় ওরা অপ্রস্তুত থাকে। অপ্রস্তুত বলতে কারা অপ্রস্তুত থাকে? ওই আস্তানায় যারা থাকে বা ওই জলদস্যু বা বনদস্যু যারা থাকে, ওরা অপ্রস্তুত থাকে। ওরা তো সবসময় অস্ত্র নিয়ে রেডি থাকে না, কারণ ওই ওই ওরকম জায়গাগুলো তো ওরা তো খুব রেয়ার, ওদের আস্তানাগুলো ট্রেস করাও তো মুশকিল। তো অনেক সময় ড্রোন বা আদার্স কিছু প্রযুক্তির মাধ্যমে তারা জানতে পারে যে কোন জায়গাতে মূলত তারা থাকে, মানুষকে ধরে নিয়ে যায়, তারপরে ব্ল্যাকমেইলিং করে, চাঁদা আদায় করে, তাদের সদস্যে ভিড়ায় বা মানুষকে মেরে ফেলে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। তো তাদের সাথে প্রতিহত তো অনেক সময় দেখা যায় কোনো আস্তানায় সারা বছরে একবারও অ্যাটাক নাও হতে পারে,
আবার অনেক জায়গাতে দেখা যায় হঠাৎ করে। তো হঠাৎ করে এরকম ভাবে 4 সাইড দিয়ে যখন আস্তানা ঘিরে ফেলে, একসাথে সব দিক দিয়ে অ্যাটাক করে, তখন তারা সারেন্ডার করতে বাধ্য হয়। ঠিক আছে, সো ওরকম বিভিন্ন ফরমেশন আছে, আমরা আস্তে আস্তে ফরমেশন গুলো দেখব। সো আমরা এতক্ষণে জানলাম স্কোয়াড ড্রিলের টাইপ। স্কোয়াড ড্রিল যদি পরীক্ষা আসে, স্কোয়াড ড্রিল কত প্রকার, আমরা কত প্রকার লিখব? 3 প্রকার। 3 প্রকার। কি লিখবো? স্ট্যাটিক ড্রিল, মার্চিং ড্রিল, ব্যাটল ড্রিল। ভেরি গুড। স্ট্যাটিক ড্রিল, মার্চিং ড্রিল এন্ড ব্যাটল ড্রিল। স্ট্যাটিক ড্রিলটা কি করা হয়? সিম্পল কিছু অ্যাক্টিভিটিস, লাইন ফাইল ঠিক করা, ঠিক আছে, তাদের হচ্ছে অবস্থা বোঝা, বা ওই যে অ্যাটেনশন, স্ট্যান্ডার্ডিজ, সাবধানে দাঁড়ানো, আরামে দাঁড়ানো, এই টাইপের কি। স্ট্যাটিক মার্চিংটা কি? মুভ করা, সেটা সামনে হোক, পেছনে হোক, রাইট হোক, লেফট হোক, মুভমেন্ট মুভমেন্ট। আর ব্যাটল ড্রিলটা যুদ্ধক্ষেত্র বা কোনো অপারেশনাল অ্যাক্টিভিটিজে ব্যবহার করা হয়। এখন আমরা একটু পরেরটাতে যাই। স্কোয়াড ড্রিলের বিভিন্ন ফরমেশন, একটু আগে যেটা বলছিলাম, ফরমেশনের কথা বলছিলাম, একটু দেখি। স্কোয়াড ড্রিলের বিভিন্ন ফরমেশন রয়েছে, যার মধ্যে একটি স্কোয়াড বা একটা গ্রুপ কার্যকরীভাবে কাজ করতে পারে। সাধারণত নিম্নলিখিত ফরমেশনে স্কোয়াড ড্রিল ব্যবহার করা হয়। লাইন ফরমেশন, এই ফরমেশন সাধারণত আক্রমণের জন্য ব্যবহৃত হয়, যেখানে স্কোয়াড সদস্যরা এক লাইন ধরে এগিয়ে যায়। বুঝতে পেরেছেন? লাইন ফরমেশন আক্রমণের সময় এক লাইনে স্কোয়াডের সদস্যরা সামনের দিকে এগিয়ে যায়। ফাইল ফরমেশন, এই ফরমেশনে স্কোয়াড সদস্যরা এক লাইনে একে অপরের পেছনে দাঁড়ায়। এটি সরু রাস্তায় বা নির্দিষ্ট পথ দিয়ে চলার জন্য উপযুক্ত। কি বলা হচ্ছে? লাইন ফরমেশনটা কি? সবাই সাইড বাই সাইড দাঁড়ায়, সামনের দিকে যুদ্ধ করতে করতে এগিয়ে যায়, পাশাপাশি দাঁড়ায়। ফাইল ফরমেশনে যখন তারা একজনের পেছনে আর একজন দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়। বুঝতে পেরেছেন? ওকে। এরপরে দেখেন কলাম ফরমেশন। এই ফরমেশনে স্কোয়াড দুটি লাইনে বিভক্ত হয়ে এগিয়ে যায়। অর্থাৎ দুটি লাইনে বিভক্ত হয়ে বলতে কি বোঝাচ্ছে? দুই পাশে একসাথে দুটা লাইন সামনের দিকে অগ্রসর হচ্ছে বা এগিয়ে যাচ্ছে। এটি বহুমুখী কার্যক্রমের জন্য ব্যবহৃত, মানে বিভিন্ন মাল্টিপল অ্যাক্টিভিটিজের জন্য এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়েজ ফরমেশন, ওয়েজ ফরমেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফরমেশন। এটি ভি আকৃতির ফরমেশন, যেখানে স্কোয়াড লিডার সামনে থাকবে। ভি এর যেটা ভি এর নিচের সাইডটা, ভি এর নিচের যে সাইডটা, সেখানে থাকবে কে? সেখানে থাকবে লিডার। দেখেন এটা একটা ভি, ভি এর নিচের সাইড হচ্ছে এই জায়গাটা, এখানে থাকবে লিডার, অ্যাঙ্গেলের সেন্টার অফ পয়েন্ট। এক্স্যাক্টলি। বাকি সদস্যরা দুই পাশে থাকে, বাকি সদস্যরা এরকম দুই পাশে পেছনে দাঁড়িয়ে থাকবে, পেছনে এভাবে, অর্থাৎ লিডার সামনে থাকবে, বাকিরা তার পেছনে থাকবে। বুঝতে পেরেছেন? এভাবে সামনের দিকে এগিয়ে যাও, এটা হচ্ছে ওয়েজ ফরমেশন। এরপর ডায়মন্ড ফরমেশন। এই ফরমেশনে স্কোয়াড লিডার কেন্দ্রে থাকে এবং বাকি সদস্যরা চারপাশে থাকে, যা সব দিক থেকে সুরক্ষা দেয়। অর্থাৎ ডায়মন্ড ফরমেশনটা বলা হয় এরকম, যেটা কাইন্ড অফ যে বলছিলাম সার্কেল, স্কোয়াড লিডার থাকবে কোথায়? সেন্টারে, আর চার সাইডে অন্যান্য সদস্যরা থাকবে। এরা কিভাবে থাকবে? সবাই লিডারের দিকে, পেছন সাইডটা থাকবে লিডারের দিকে, আর সবাই সামনের দিকে থাকবে, ফেসটা সার্কেলের বাইরের দিকে থাকবে ফেস। এভাবে সবাই এগিয়ে যাবে, যাতে করে লিডার সেফ থাকে আর লিডার কমান্ড দিতে পারে কখন কি করতে হবে, কিভাবে কি করতে হবে। এই ফরমেশনটাও যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকরী ফরমেশন। বুঝতে পেরেছেন?
ডায়মন্ড বা ফরম্যাট। এটা কাউকে সুরক্ষা, স্পেসিফিকলি কাউকে সুরক্ষা দেওয়ার জন্য আই থিংক এটা ব্যবহার করা যায়। হ্যাঁ, সেটা তো যেন লিডাররা যাতে সেফ থাকে, বা কোনো ইনজুর্ড বা ভিকটিম কেউ আছে যার ধরেন যুদ্ধক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েছে, তাকে সেভ করে জায়গায় নিয়ে যাওয়া, সো সামহাও তাকে ওই ফরমেশনের মধ্যে ঢুকিয়ে সেভ করে নিয়ে যাওয়া বা স্পেশাল প্রোটোকল দেওয়া। ঠিক আছে, এই ফরমেশন গুলো বিভিন্ন পরিস্থিতিতে স্কোয়াডের কার্যকারিতা বাড়াতে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কতগুলো ফরমেশন নিয়ে আলোচনা করলাম এখানে? স্কোয়াড ড্রিলের বিভিন্ন ফরমেশন যদি আসে, ফাইল ফরমেশন, কলাম ফরমেশন, ওয়েজ ফরমেশন, ডায়মন্ড ফরমেশন। এরপরে আমরা আলোচনা করব স্কোয়াড ড্রিলের ধারাবাহিকতা। বেশ কয়েকটা ধারাবাহিকতা এখানে দিয়েছি, বাট এছাড়াও আরো অনেক সিকোয়েন্স আছে। স্কোয়াড ড্রিল প্রথমে কিভাবে আর কি শুরু হয়? ফল ইন হচ্ছে যেটা বলছিলাম, লাইন আপ করা। সমস্ত সদস্য আসবে, লাইন গঠন করে দাঁড়াবে বা লাইন আপ করবে। এরপরে অ্যাটেনশন আর সাবধানে দাঁড়াবে, সতর্কতার সাথে। স্ট্যান্ডার্ডিজটা এখানে দিই নাই, এখানে কিছু এক্সাম্পল হিসাবে দিয়েছি। স্ট্যান্ডার্ডিজ হচ্ছে আরামে দাঁড়ানো, ওটাও দরকার হয়। রাইট ফেস বা রাইট টার্ন বা ডানে ঘোর, এই ডান সাইডে। সেম ওয়েতে এটা লেফট ফেসও আছে, রাইট ফেস আছে, আবার লেফট ফেসও আছে। এরপরে ফরওয়ার্ড মার্চ, হাল্ট হচ্ছে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে থাকা। ঠিক আছে, রাইট ড্রেস, অর্থাৎ রাইট ড্রেসটা বলতে বোঝাচ্ছে সবাই ধরেন পাশাপাশি দাঁড়িয়ে আছে, সাইড বাই সাইড দাঁড়িয়ে আছে, এখন লাইনটা বাঁকা হয়ে আছে। যখন এই কমান্ডটা দিবে রাইট ড্রেস, এই কমান্ডটা দিবে প্যারেড রাইট ড্রেস, এরকম কমান্ড দিবে। হ্যাঁ, অথবা বাংলায় কমান্ড দিলে দল ডানে সাজবে, এরকম একটা কমান্ড দেয় বাংলায়। তখন সবাই সবার ডান হাতটা পাশের জনের দিকে রেখে লাইনটাকে সোজা করে ফেলবে ডান সাইডে দেখে। আমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত হই তখন আমরা এটা শিখে ফেলব। রেস্ট, বিশ্রাম নেওয়া, আদেশ দেওয়া বা আরামদায়ক অবস্থানে থাকে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ডিজ বা আরামে দাঁড়ানো বলছিলাম। এইগুলা হচ্ছে স্কোয়াড ড্রিলের বিভিন্ন ধারাবাহিকতা। এছাড়া আরো অ্যাক্টিভিটিজ আছে, এটার মধ্যে ইনক্লুড করা যায়। এটা জাস্ট বেসিক কিছু ধারণা দিয়েছি। তাহলে স্কোয়াড ড্রিলের যদি ধারাবাহিক কিছু কার্যক্রম যদি আমরা দিই, প্রথমে আমরা কি লিখব? ফলিনের পরে আমি প্র্যাকটিক্যালেও জানিয়ে দেবো। ফলিনের পরে আছে ধরেন অ্যাটেনশন, কারণ সাবধান, যত কমান্ড হবে সব কমান্ডই সাবধান অবস্থায় কমান্ড হয়। ডিফেন্সের রুলসই হচ্ছে এটা, যখনই যে কমান্ডই হবে দিবেন না কেন সাবধান অবস্থায় কমান্ড দিতে হবে। এরপরে আমরা দেখি আরো কিছু আছে, এটার বাইরেও কিছু আছে। প্যারেড ও মিছিল, সারিবদ্ধভাবে দাঁড়ানো, স্যালুট করা, মার্চিং অনুশীলন। যখন মার্চিংটা করা, মার্চিংটাই বলছে মিছিল, মার্চিংটাও কাইন্ড অফ মিছিল বলা যেতে পারে, যেহেতু এটা মার্চ করে সামনের দিকে যেতে হয়। মিছিলের সময় আমরা কি করি? সবাই সামনের দিকে এগিয়ে যায়, তাই না? তো মার্চিং এর সময় সবাই সারিবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যায়, মার্চ করে, প্রদক্ষিণ করা, স্যালুট করা, কাউকে স্পেশাল গেস্ট বা কেউ থাকলে তাকে স্যালুট করা। সশস্ত্র ড্রিল, আরো কিছু আছে দেখেন, অস্ত্র নিয়ে কসরত করা, অস্ত্রের সাথে ড্রিল করা, সশস্ত্র ড্রিল যেটাকে বলা হয়। অস্ত্রের অবস্থান পরিবর্তন করা, সব সময় মানে ভিন্ন ভিন্ন অবস্থানে নিয়ে যাওয়া। আকস্মিক ড্রিল, দ্রুত প্রতিক্রিয়া অনুশীলন, সংকেত অনুসরণ করা। শারীরিক প্রশিক্ষণ, বিভিন্ন ব্যায়াম, স্থিতিশীলতা ও শক্তি বৃদ্ধি। কমান্ডো কন্ট্রোল ড্রিল, আদেশ গ্রহণ ও পালন, আদেশ গ্রহণ করে কারা? দলের সদস্যরা। আদেশ দেয় কে? আদেশ দেয় হচ্ছে টিম লিডার, তাই তো? দলের সাথে সমন্বয়, সবার সাথে সবার কম্বিনেশন ঠিক রাখা, কোঅর্ডিনেশন ঠিক রাখা। সামরিক কৌশল, বিভিন্ন রণকৌশল অনুশীলন।
বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যেগুলা প্রয়োজন, বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো, আক্রমণ ও প্রতিরক্ষা কৌশল। তো এই যে স্কট ড্রিলের বিভিন্ন আমরা ফরমেশনের পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকতাও আমরা দেখলাম। এগুলা সবকিছু পয়েন্ট আকারে দেওয়া, জাস্ট আপনারা এক পলক দেখলেই বা পড়লেই আপনারা এটা আই হোপ অনেকগুলা মনে রাখতে পারবেন। তো পরীক্ষার সময় বেস্ট টেকনিক হচ্ছে এটা, যেটা মনে থাকবে সেটাই লিখবেন, মনে না থাকলে তো আর লিখতে পারবেন না। তো যতটুকু মনে থাকে ততটুকু লেখার চেষ্টা করবেন। এই জন্য পয়েন্ট আকারে দিয়েছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এখন এই যে স্কট ড্রিল, এটার প্রয়োজনীয়তাটা কিন্তু আমরা অলমোস্ট বুঝতে পেরেছি। এই টাইপের স্কট ড্রিল কেন দরকার, এটার প্রয়োজনীয়তা কি, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি অলমোস্ট। ঠিক আছে, তো তারপরেও আমরা একটু দেখি শৃঙ্খলা ও একতা, সদস্যদের মধ্যে কি করা, ডিসিপ্লিন রাখা, সবারকে একটা বন্ধনে আবদ্ধ করা। এটা আমাদের যেটা করে দলের সব অ্যাক্টিভিটিস করতে সহযোগিতা করে। যদি দলের সব সদস্যরা একতাবদ্ধ না হয়, সবাই যদি শৃঙ্খলার সাথে না চলে, তাহলে কিন্তু এগুলো সম্ভব না। একটা দল ভালোভাবে লিড করতে পারে না বা রান করতে পারে না। আত্মবিশ্বাস বৃদ্ধি, এই টাইপের যখন আপনি অস্ত্র নিয়ে ডিল করতে পারবেন, যখন আপনি সেভিংস টেকনিক গুলো শিখতে পারবেন যে কিভাবে প্রতিরক্ষা করতে হয়, কিভাবে অ্যাটাক করতে হয়, যখন আপনি শিখবেন তখন কিন্তু আপনার কনফিডেন্স ভালো থাকবে। এই সাবজেক্টটা পড়ে যদি আপনার ভালো আয়ত্ত আসে, ভালো আয়ত্ত করতে পারেন সিলেবাস অনুযায়ী, তাহলে কিন্তু আপনি কনফিডেন্স পাবেন পরীক্ষার জন্য, না আমার সিলেবাস থেকে আসলে আমি পারবো। আজকে থেকে সেকেন্ড সেমিস্টার স্যার কি বলেন? স্যার আসলে এটা আমি আমার নিজের জানার জন্য বলছিলাম। স্যার আমরা কোশ্চেনের অ্যান্সার করার সময় যে পয়েন্ট আকারে যে অ্যান্সার গুলো করব, সেক্ষেত্রে এখানে অনেক কিছু আছে যেটা ইংলিশে উপস্থাপন করলে বেশি ভালো হয়, বা মানে অর্থটা খুব বেশি মানে রিলেটেবল। তো সেক্ষেত্রে কিছু আছে যেটা আমরা বাংলাতেই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিছু আছে যেটা আমরা ইংলিশে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেক্ষেত্রে আমরা কি ওই ইংলিশটা বাংলাতেই লিখবো, না ইংলিশে লিখলেই বেটার হবে? কিছু আছে বলতে, যেটা ধরেন কোনো ডেফিনেশন, কোনো সংজ্ঞা ইংরেজিতে লিখতে চান, ইংরেজিতে লিখতে পারেন। কিছু আছে ধরেন টার্ম, কিছু টার্ম আপনি ব্যবহার করতে চান ইংরেজি, এখন কোটেশন। বাংলা একটা লাইনের মধ্যে, বাংলা ধরেন এটা একটা লাইন, এই লাইনের মধ্যে ড্রিল শব্দটা খেয়াল করেন, ড্রিল জি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, রাইট? জি জি। এই যে স্কোয়াড, ড্রিল, এই দুটাই কিন্তু ইংরেজি শব্দ। আবার জি স্যার। সদস্যদের মধ্যে শৃঙ্খলা এবং একতা বৃদ্ধি, বাকিগুলা জি কিন্তু স্যার। বাংলা শব্দ। এখন স্কোয়াড ড্রিলটা যদি আপনি ইংরেজিতে লিখেন, ঠিক এই বাংলায় বানান করে এভাবে লিখতে হবে। আদারওয়াইজ আপনি আমি যদি এটাই এখানে এটাই ইংরেজিতে জিজ্ঞেস বানান করতেছি। করে লিখেন, তাহলে কি হবে, এটা মিশ্রিত হয়ে যাবে। জি বুঝতে পেরেছি স্যার, কি? আমি এটাই আর কি জানতে চাচ্ছিলাম, মানে এখানে অনেকগুলা অ্যাকসেন্ট আছে এরকম যে স্কোয়াড ড্রিল, তারপর এরকম আরো অনেক কিছু আছে। এই তো টার্মগুলো ঠিক সেক্ষেত্রে আমার বাংলায়, মানে ইংরেজি ওয়ার্ডটাই বাংলায় লিখবেন এভাবে। বাংলা মিনিংটার কথা বলছি না, বাট এভাবে লিখবেন। আর খেয়াল করবেন কোশ্চেনে কোন টার্মটা ইউজ করছে। ঠিক আছে, কোশ্চেনের টার্ম অনুযায়ী লিখতে পারলে বেশি সুবিধা হবে। থ্যাংক ইউ অনেক স্যার। ইংরেজি টার্ম আছে যেটা আমরা এভাবে লিখতে পারি, এটা 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 বেস্ট অপশন। আত্মবিশ্বাস বৃদ্ধির কথা বলছিলাম, তো যখনই প্রস্তুতি ভালো থাকবে তখন কিন্তু আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে যাবে। নির্ভুলতা ও প্রতিক্রিয়া, যেটা হয় যখন যত বেশি ড্রিল করবেন, সদস্যদের যত বেশি প্র্যাকটিস হবে, তাদের ভুলের সম্ভাবনা কমে যাবে। নির্ভুলভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবে, কমান্ড ফলো করতে পারবে, এবং দ্রুত প্রতিক্রিয়া যে ব্যাপারটা, কম সময়ে রিয়্যাক্ট করতে পারবে, খুব কম সময় নিয়ে। আর না হলে প্র্যাকটিস না থাকলে, অনুশীলন না থাকলে, স্কোয়াড ড্রিল যদি ঠিকমতো না করে, তাহলে রেসপন্সের অ্যাবিলিটিটা কিন্তু ভালো থাকবে না। যখন পুরো প্রস্তুতি থাকবে, ক্লিয়ারলি কনসেন্ট্রেশন থাকবে ওই স্পেসিফিক কমান্ডের দিকে, তখন সাথে সাথে প্রস্তুত এই প্রতিক্রিয়াটা ভালোভাবে করতে পারবে।
সামরিক দক্ষতা বৃদ্ধি। সামরিক ও পুলিশ বাহিনীর জন্য স্কট ড্রিল একটি অপরিহার্য প্রশিক্ষণ উপাদান। এটি তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা উন্নত করে এবং যুদ্ধে বা সংকটময় পরিস্থিতিতে কার্যকরীভাবে কাজ করার প্রস্তুতি নেয়। নেতৃত্বের গুণাবলী আগেই বলছিলাম, নির্দেশনার অনুসরণ, লিডারকে ফলো করা। শারীরিক ফিটনেস, যেহেতু এই টাইপের অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে করা হয়, এখানে রানিং অ্যাক্টিভিটিস থাকে, এখানে বিভিন্ন ফিজিক্যাল ফিটনেস রিলেটেড অ্যাক্টিভিটিস থাকে, সো এটা ফিটনেস অটোমেটিকলি ডেভেলপ করবে। মানসিক প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুত হতে পারে, তাদের মনোযোগ এবং একাগ্রতা বাড়ায়। এসব কারণে স্কট ড্রিল বিভিন্ন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রশিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কেন যে প্রয়োজন, এটা পয়েন্টগুলা লিখলে বুঝতে পারবে। যখন কম মার্ক থাকবে শুধু পয়েন্টটা উল্লেখ করে দিবেন, আর যখন বেশি মার্কের থাকবে 5 মার্কের, তখন কিছু পয়েন্টের সাথে সাথে 1 লাইন 2 লাইন করে যতটুকু বুঝবেন দিয়ে দিবেন। আপনারা এই পয়েন্টগুলোকে বেশি ফোকাস করবেন, পড়ে যেটা বুঝবেন, যদি নিজেও কোনো এটার সাথে পয়েন্ট বানাতে পারেন নিজের মতো করে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, সেটাও চাইলে অ্যাড করতে পারেন, বা এই পয়েন্টগুলোকে আরো সহজ যদি কেউ করতে পারেন সেটাও ভালো, ওয়েলকাম। আমরা একটু আমাদের ক্লাস শেষ অলমোস্ট। আমরা আজকে তাহলে কি কি আলোচনা করেছি কেউ একটু রিপিট করবেন, সামারাইজ করবেন আজকে আমরা কি কি আলোচনা করেছি? কে সামারাইজ করতে চান? স্যার, আজকে আমরা স্কোয়াড ড্রিল সম্পর্কে পড়েছি, স্কোয়াড ফরমেশন সম্পর্কে পড়েছি, স্কোয়াড ধারাবাহিকতা সম্পর্কে পড়েছি। হ্যাঁ, ভেরি গুড। আমরা আজকে আলোচনা করেছি, প্রথমে আলোচনা করেছি স্কোয়াড ড্রিলের ডেফিনেশন বা স্কোয়াড ড্রিলের সংজ্ঞা, স্কোয়াড ড্রিল কাকে বলে। তারপরে আলোচনা করেছি স্কোয়াড ড্রিলের প্রকারভেদ। স্কোয়াড ড্রিল কত প্রকার? 3 প্রকার। ভেরি গুড। স্কোয়াড ড্রিল 3 প্রকার। কি কি? স্ট্যাটিক, স্ট্যাটিক মার্চিং, ড্রিল, মার্চিং ড্রিল, ব্যাটল ড্রিল। ব্যাটল মানে এই যে যুদ্ধের। এরপরে স্কোয়াড ড্রিলের ফরমেশন করেছি। একটা করে ফরমেশনের নাম বলেন দেখি। লাইন ফরমেশন, ফাইল ফরমেশন, কলাম ফরমেশন, ওয়েজ ফরমেশন, ডায়াগ্রাম ফরমেশন। ভেরি গুড। আরো আমরা পড়েছি স্কোয়াড ড্রিলের ধারাবাহিকতা। স্কোয়াড ড্রিলের কি ধারাবাহিকতা? ধারাবাহিকতা হচ্ছে ফল ইন, অ্যাটেনশন, রাইট ফেস, ফরওয়ার্ড মার্চ, তারপর হচ্ছে আপনার হাফ, লেফট ফেস, তারপর হচ্ছে আপনার ড্রেস লাইক ড্রেস, তারপর রেস্ট। ভেরি গুড। স্কোয়াড ড্রিলের লাস্ট আমরা প্রয়োজনীয়তা আমরা জেনেছি, স্কোয়াড ড্রিলের প্রয়োজনীয়তা কি, ঠিক আছে। তো প্রয়োজনীয়তার মধ্যেও অনেকগুলো আমরা পয়েন্ট কিন্তু দিয়েছি যে কেন এটা স্কোয়াড ড্রিলটা প্রয়োজন, কেন প্রয়োজন, স্কোয়াড ড্রিলের প্রয়োজনীয়তা কি, এটা অনেকগুলো পয়েন্ট দিয়েছি। কোনো পয়েন্ট মনে আছে কারোর? শৃঙ্খলা ও একতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস বৃদ্ধি, নির্ভুলতা ও প্রতিক্রিয়া, সামরিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলী, নির্দেশনার অনুসরণ, শারীরিক ফিটনেস, মানসিক প্রস্তুতি, তাই না? তাহলে আচ্ছা, কেউ একজন মেসেজ করেছিলেন, রতন বিশ্বাস হ্যান্ড রেজ করেছেন, কিছু কি বলতে চান? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই আমাদের যে প্রথম ক্লাসটা হয়েছিল ইন্টারন্যাশনাল গেমস এন্ড অর্গানাইজেশন স্পোর্ট, ওইটার যে পিডিএফটা দিছিলেন স্যার, ওইটা তো ডাউনলোড করতে পারি নাই, ওইটা একটু যদি দিতেন তাহলে একটু উপকৃত হইতাম স্যার। আচ্ছা আচ্ছা, এখন এটা ডাউনলোড হচ্ছে যদি না কারোর কোনো পিডিএফ মিসিং হয়, কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমি আবার আপনাদেরকে ক্লাস শেষে সব পিডিএফ গুলা দিয়ে দেব। পরীক্ষার আগে আপনারা মানে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যদি যেহেতু একটা কোর্স করছেন, তো এই কোর্সটাতে নিশ্চয়ই আপনারা চান না যে আপনাদের টাকাটা বৃথা যাক, রাইট? আপনারা সবাই টাকা খরচ করে কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করছেন, তো এখান থেকে কিছু বেনিফিট
পেলেই তো আপনাদের জন্য নিজের ক্যারিয়ারের জন্য সুবিধা হবে। জন্যই তো মূলত এই কোর্সটা করতে আসি। অ্যাটলিস্ট আপনারা গ্রুপগুলাতে অনেকের সমস্যা হয়, আমরা বিভিন্ন সময় ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকতে পারি না। পার্সোনাল অনেক কারণ থাকে, অসুস্থতা থাকে বা ইন্টারনেট কানেকশন থাকে না অনেক সময়। সবসময় যে থাকবে তা না। অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হচ্ছে। ওয়াইফাই এর লাইনে অনেকে করেন নাই। বাট আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা গ্রুপগুলাতে একটু অ্যাক্টিভ। আমরা কি মেসেজ দিচ্ছি, মেসেজগুলো একটু ফলো করবেন। আমি কি মেসেজ দিচ্ছি, মেসেজগুলো ফলো করবেন। আগে থেকে যেটা করবেন, এই যে এখন আপনাদের আগের ব্যাচগুলাতে তো আরো ডিফিকাল্ট ছিল। তাদেরকে একটা করে পিডিএফ দিতাম। প্রত্যেকটা সাবজেক্টের প্রায় অনেকগুলা পিডিএফ হতো। এখন যেটা হয়, এখন একটা করে একটা পিডিএফ এর মধ্যে সবগুলা দিয়ে দিচ্ছে আপনার এক সাবজেক্টে। যতগুলা পাবেন আলাদা একটা ফোনে অথবা ল্যাপটপে যেকোনো জায়গায় আলাদা একটা ফোল্ডার করে রাখবেন। ওই ফোল্ডারে আপনি এই কোর্সের সব পিডিএফগুলো আলাদা করে রাখবেন। তাহলে আপনার জি জন্য স্যার। সুবিধা হবে। গ্রুপে অ্যাক্টিভ থাকার কথা বলেছি। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে গ্রুপে কথা হয় বা অনেক কিছু। পরীক্ষার আগে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন হয়ে যাবেন। আজকে থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। 24 ব্যাচে। আপনারা কি জানেন বিপিএড যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সরকারি শারীরিক শিক্ষা কলেজের যে বিপিএড করছে তাদের 24 সালের ব্যাচের রুটিন পরীক্ষার রুটিন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রুটিন দিয়েছে। অথচ এই কোর্সের সেকেন্ড সেমিস্টার এক্সাম চলতেছে, এখন স্টার্ট হয়েছে অলরেডি আজকে। প্রথম এক্সাম শেষ হয়ে গিয়েছে। তো কি জন্য ইনফরমেশন গুলো দিচ্ছি, ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ। গ্রুপে অনেকে দেখা যায় অনেকে গ্রুপেই থাকে না, গ্রুপগুলাতে কানেক্টেড নাই বা গ্রুপে জয়েন করা থাকলেও ঠিকমতো রেসপন্স করে না, মেসেজ দেখে না। তো যে কারণে তার জন্য শেষে অনেক বার্ডেন হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। যখন আপনারা রেগুলার মেসেজগুলো চেক করবেন আপনাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর পরীক্ষার আগে সব সাজেশন, সলভ ক্লাস, প্রিভিয়াস কোশ্চেন সবকিছু আপনারা টাইম টু টাইম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। স্যার ওই স্যার গত গত আমাদের শনিবারে পিডিএফ কি আগে দেওয়া ছিল না স্যার? বুঝি নাই। গত শনিবারের পিডিএফটা আগে দেওয়া ছিল না দেননি স্যার? আগে দেওয়া ছিল যে এই যে পিডিএফটা হ্যাঁ আজকে যে স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিল এটার পিডিএফটাও আগে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ স্যার ওই আগে পিডিএফ দেওয়া এর আছে। মধ্যে ক্লাস ভাগ করা আছে। আমি পুরা ক্লাসের সবগুলা ক্লাসের পিডিএফ একসাথে দিয়ে দিয়েছি আপনাদের এই সাবজেক্টের। ওই যে 57 পেজের স্যার ওইটার ভিতর আছে। এরকম বিভিন্ন হুম। এক একটা সাবজেক্ট এক এক পেজের। তো ওরকম এটা ধরেন একটা বই, পিডিএফটা একটা বই হিসাবে যদি চিন্তা করেন তাইলেই হবে। জি স্যার। এটা যদিও এখানেও আরো অনেক কারেকশনের বিষয় আছে, আরো এক্সক্লুডের বিষয় আছে, তাও আমরা ওইগুলা সময় সাপেক্ষ পরবর্তীতেই করার চেষ্টা করব। পরীক্ষা নিয়ে আপাতত কেউ কোনো চিন্তা করবেন না, জাস্ট ক্লাসগুলো রেগুলার করেন, তাইলে আপনার 50 থেকে 70% প্রিপারেশন হয়ে যাবে। স্যার ক্লাসগুলো একটু জি স্যার আমাদের আমাদের এই ফার্স্ট বিপিএড প্রোগ্রামটাতে সিজিপি সিস্টেমটা কি? জি বুঝি নাই। স্যার আমাদের এই বিপিএড প্রোগ্রামটাতে সিজিপি অর জিপিএ সিস্টেমটা কি? এটাও যে আউট অফ 4 এ কাউন্ট করে। সিজিপিএ করে জি অনার্স স্যার। মাস্টার্স যে সিস্টেম ওরকম আউট অফ 4 কাউন্ট করে। জি মনোয়ার হোসেন বলেন। স্যার আমাদের এই ফার্স্ট সেমিস্টারের এক্সামটা স্যার মানে কোন মাসে হওয়ার পসিবিলিটি আছে? মানে স্যার আমি এই বিষয়টাতে একদমই এই নতুন। বছরের মাঝামাঝি সময় হওয়ার কথা, যেহেতু এখন শুনেন এই বছরের মাঝামাঝি হওয়ার কথা, যেহেতু এখন দেশের কোনো ঝামেলা নাই। এর আগে যেটা ফার্স্ট সেমিস্টারের এক্সামের সময় যে দেশে ঝামেলাটা হচ্ছিল, ইন্টারনেট কানেকশন বন্ধ, যেটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় যে সমস্যাগুলো হচ্ছিল, যে কারণে ওদের এক্সাম পিছায় হচ্ছে পরের বছরে, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারিতে কিন্তু ওদের এক্সাম হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে আশা করি ওরকম সমস্যা হবে না। ঈদের পরে হয়তো হতে পারে আমার ধারণা, বাট বোর্ড নাগাদ যে ডিসিশন নেবে তবে আমার ধারণা ঈদের পরে একটা possibility আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম, বলেন।
নিহাল আহমেদ। স্যার আমি আগে কোনো ক্লাস করতে পারছি না। আপনার কথা শুনতে স্যার পাচ্ছি না, আগে একটু PDF জোরে যদি কাইন্ডলি বলেন। নিহাল আহমেদ, একটু জোরে যদি বলেন। স্যার গত যে কয়টা ক্লাস হয়েছে জানি না কয়টা ক্লাস হয়েছে, কোনো ক্লাস আমি করতে পারছি না স্যার। এখন আগে কি পড়াইছে বা পিডিএফ গুলো স্যার কিছু আমি পাইছি না। স্যার আজকে কি ক্লাসের পরে পিডিএফ দেওয়া হবে? এই পিডিএফটা অলরেডি দিয়েছি। আচ্ছা, স্যার যদি এখনো আগের আগের পিডিএফ গুলো আপনি কি কোনো গ্রুপে ছিলেন কিনা? আপনি কোনো গ্রুপে ছিলেন কিনা? আপনি কোনো গ্রুপে আছেন? হ্যালো, আচ্ছা, আপনার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। সবাই স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট? হ্যালো জি স্যার, জি। আমি কেন এটা দেখাচ্ছি, এটা আমার একটা গ্রুপ আছে যেখানে আপনি চাকরির প্রস্তুতির গ্রুপ, শারীরিক শিক্ষা রিলেটেড স্যার আপনার চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির গ্রুপ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? এই যে লেখাটা আছে শারীরিক শিক্ষা ও ক্রিয়া চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি, এই গ্রুপে আমি বিভিন্ন জায়গায় জব সার্কুলার পোস্ট করি, বিভিন্ন সময় এনটিআরসি বা আদার এক্সামের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আপনারা চাইলে এই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন, যাতে করে আপনাদের ভবিষ্যতে চাকরির প্রস্তুতি নিতে সুবিধা হবে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। এই যে বাংলা লেখাটা, এই লেখা দিয়ে সার্চ দিলেই ফেসবুকে আসবে, ফেসবুক গ্রুপ এটা, ঠিক আছে? জি স্যার। এখন কি বলতে চাচ্ছিলেন আরেকবার বলেন, যদি কারোর কোনো কথা থাকে। স্যার জি মনোহর হোসেন। স্যার আমাদের এই বিপিএড এর কোর্সটা কি তাহলে এই আমাদের 25 জানুয়ারি থেকে চলতেছে স্যার? আপনারা তো 25 ব্যাচের, 2025 ব্যাচের। রাইট স্যার। এটা 1 বছরের কোর্স। প্রথম আপনারা অনেকে ওরিয়েন্টেশন ক্লাসও মিস করেছেন, যে কারণে অনেক কোয়ারি এখনো পর্যন্ত আছে। 1 বছরের কোর্স, 2টা সেমিস্টার। প্রথম সেমিস্টারটা নরমালি হাফ অফ দ্য ইয়ার এর দিকে হয়, মিডল অফ দ্য ইয়ার, আর সেকেন্ড সেমিস্টারে ডিসেম্বরের দিকে হয়। সো 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখন যেহেতু দেশের সমস্যা নাই, স্যার আশা আমাদের করি মে মাসে যেহেতু মে মাসে স্যার মে মাসে তো আমাদের শেষের দিকে, আমি জাস্ট ইনশিওর হতে চাচ্ছিলাম যে এই কোর্সটা তাহলে যদি বছরের মাঝামাঝি হয় তাহলে এটা মোটামুটি জানুয়ারি থেকে রানিং বা হিসাব করব আমরা। হ্যাঁ, এটা জানুয়ারি থেকে ডিসেম্বর। রতন বিশ্বাস কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেছেন। স্যার ওই যে আমি বলছি তো স্যার, যে আমাদের ওই যে প্রথম ক্লাসের পিডিএফটা একটু হইলে আমার একটু উপকার হয়, আমি ওটা ডাউনলোড করতে আচ্ছা, পারিনি। আর কেউ? স্যার আচ্ছা, সব টাইম টু টাইম সব স্যার পিডিএফ পেয়ে পিডিএফ গুলা যাবেন। কোথায় পাওয়া যায় আমি তো পাইতেছি না। জি এমডি হিরন কিছু বলছেন, বলেন। স্যার পিডিএফ গুলা কোথায় পাওয়া যায় আমি তো পাইতেছি না। আপনি কোন গ্রুপের আছেন, কোন ক্যাম্পাসের? আমি তো বিপিএফ 25 এটার গ্রুপে আছি। বুঝতে পেরেছি, কোন ক্যাম্পাসের আপনি? অনেকগুলা তো ক্যাম্পাস আছে, টঙ্গী আছে, যশোর আছে, নাটোর আছে, আরো আছে, লালমনিরহাটের দিকে আছে। আপনি কোন জায়গাতে ভর্তি হয়েছেন সেটা জিজ্ঞাসা করেছি। হ্যালো, মনে হয় বুঝতে পারেননি আমার কথা। বলছি এক এক অফিসের দায়িত্বে এক একজন আছে, তো অফিস, সেই অফিসটা এই গ্রুপ গুলা মেনটেন করে, অফিসের আলাদা অফিস স্টাফ আছে। তো তাদের সাথে যোগাযোগ করতে পারলে ওই পিডিএফ গুলাও পেয়ে যাবেন, আর আমি আবার দিয়ে দিব, সমস্যা নাই। এখন যদি কেউ পিডিএফটা মিসিংও থাকেন, কোনো সমস্যা নাই,
আমি পিডিএফ গুলো সব দিয়ে দিব। আবার ধরেন আজকে দিলাম, আবার 1 সপ্তাহ পরে নতুন কেউ বলবে স্যার আমি পাইনি, এই করিনি, ওই করিনি, সো আবার দিতে হবে, বারবার দিতে হবে। যে কারণে একটু অপেক্ষা করেন, কোনো সমস্যা নাই, সব পিডিএফ স্যার আমি বলতেছি যে আমি বিপিএড ওইটাতে ভর্তি হয়েছি আর কি। আচ্ছা, আপনারা যে, আমি বুঝতে পেরেছি, আপনারা পিডিএফ গুলা সব পাবেন, আমি বললাম তো পাবেন, ঠিক আছে। এখন যদি কেউ না পান, চিন্তা করার কিছু নাই, আমি সবগুলাই দিয়ে দিব। স্যার আমাদের এই ব্যাচের টোটাল কয়টা ক্যাম্পাসে স্টুডেন্ট আছে বলতে পারেন? সঠিক বলতে পারছি না, আসলে বেশ কয়েকটা আছে, সঠিক বলতে পারছি না এক্স্যাক্টলি, এটা সেন্ট্রালি যারা কোঅর্ডিনেট করে তারা বলতে পারবেন। নিরঞ্জন চন্দ্র হ্যান্ড রেজ করেছেন, কিছু কি বলতে চান? ওকে, মেবি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, পিডিএফ পাবেন, আমি পিডিএফ দিয়ে দিব, আবার দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ নিয়ে যাদের কোয়েরি আছে আপনারা পিডিএফ আবার পাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। রতন ভাই, জি ভাই। আচ্ছা আপনি কোন ক্যাম্পাসে ভর্তি হয়েছেন? আমি এই যে ঢাকা কলেজের সামনে ওই যে আপনার স্যার ওই কি কয়